তো পাওয়া যায় তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাহাত, তাই নাম শোনা যায়। সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কিনা, তো সেগুলো তো দেখতে হবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। তো ফলে কেউ যদি অবৈধ টাকার পাহাড় রাখে, ব্যবস্থা হোক, অবৈধ সোনা রাখে, ব্যবস্থা হোক, এবং ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। মুখ্যমন্ত্রী একটা এক্সটেন্ডেড পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে এর আগে বিভিন্ন সময় ধরে তাদের কাছে অর্থ সোনা ছিল, কিন্তু আগে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তারা একটা বিরোধী স্থিতি চালাচ্ছে। দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি কিছু উদ্ধার করে থাকেন, তো আমি তো বলবো আরও বড় বড় নাম, যেগুলো আপনি কারুর নাম বিধানসভায় বলছেন, কারুর নাম প্রেস কনফারেন্সে বলছেন, কারুর নাম তারাতলায় বাড়ি ভেঙে পড়া নিয়ে সই দেখাচ্ছেন, কারুকে বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এই ভালো হয়ে গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, তো এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত, এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, মদন মিত্রকে তো ইডি ডাকার যে চিঠি, ইডির যে তলবি চিঠি, সেটা মদন মিত্র, বিশেষত মদন মিত্রের স্ত্রী এবং ছেলেদের ডাকার পর মদনদা সেই চাপটা সহ্য করতে পারেননি এবং তিনি চলে গিয়েছেন ভালো শিবিরে। খারাপ মদন থেকে ভালো মদন হয়ে গেছেন। কেন না, ইডি চিঠি দিয়েছে তার স্ত্রীকে এবং পুত্রদের। তো এখন আজ মদন মিত্র ডাক পেয়েছেন, তো এখন প্রমাণ হয়ে যাবে ক্রমশ যে ইডি চিঠি, এই চিঠিটি কি শুধুমাত্র শিবির বদলের জন্য বিজেপি ব্যবহার করছে? ইডির অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অনেক দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তো তাহলে ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করেন, বা ওটা ভগবানের ব্যাপার, আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে,
তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। আজকে ইডিতে যাওয়ার আগে কালকে মদনদা বলেছেন যে এই সিবিআই কে ডাকার জন্য এনডিএতে যে প্রধানমন্ত্রী রাজনীতির নতুন পথ খুলে দিয়েছে। দেখুন, মদন মিত্রর 4 তারিখ চিঠি পাওয়ার আগের বক্তব্য আর চিঠি পাওয়ার পরের বক্তব্য এই দুটো তো আলাদা। ইডির চিঠি পাওয়ার আগের দিন পর্যন্ত মদন মিত্র যা যা বলেছেন আর চিঠিটা পাওয়ার পর যা যা বলেছেন, তো তার থেকেই বোঝা যায় যে চিঠির চাপটা মদন মিত্র নিতে পারছেন না। ফলে তাকে এখন প্রধানমন্ত্রীকে ভালো বলতে হবে, বিজেপিকে ভালো বলতে হবে, বিজেপির টিম গদ্দারদের ভালো বলতে হবে, বালিশকে ভালো বলতে হবে। এগুলো তো মদন মিত্র এখন করতে বাধ্য, কারণ ইডির চিঠিটা, আমি আবার বলছি, মদন মিত্র আজকের টেস্ট কেস। মদন মিত্র কি গেছেন আমি জানি না, মদন মিত্র ইডি অফিসে গেছেন। তো আজকে সন্ধ্যের পর, আমি কারোর পক্ষে বলছি না, আমার কোনো নির্দিষ্ট দাবি বা আমার কোনো ইচ্ছার কথা বলছি না, আমি বলছি বাস্তবসম্মত টেস্ট কেস। আমি এই 2:30টার সময় আপনাদের বলছি, যদি দেখা যায় মদন মিত্র সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে আপনাদের বাইট দিচ্ছেন, তাহলে ধরে নিতে হবে ইডি চিঠিটা ছিল একটা শুধুমাত্র মিসড কল, যে বিজেপির হয়ে পাঠানো। ইডির অফিসারদের দোষ নেই, ইডির অফিসাররা যথেষ্ট যোগ্য, কিন্তু বিজেপি তো এটা করাচ্ছে যে চিঠি পাঠাও, চাপ খেয়ে যাবেন, আমাদের দিকে চলে আসবেন। আর যদি সেটা না হয় বা কোনো কড়া পদক্ষেপ ইডি নেয়, কড়া পদক্ষেপ নিলে বোঝা যাবে যে ইডি সত্যিই তদন্ত করছে। আর যদি 7টা থেকে 9টার মধ্যে মদন মিত্র বেরিয়ে আসেন, তো তাহলে হবে ওটা হচ্ছে মিসড কল, শুধুমাত্র শিবির বদল করার জন্য বিজেপি ইডির ব্র্যান্ডটাকে অপব্যবহার করছে। আজকে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিমল গুরু এবং রোশন গিরিকা। তারা সেখানে বলেছেন যে পাহাড়ের সার্বিক উন্নতি, যেমন চা শিল্প, পরিবহন, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং গোর্খাল্যান্ডে বলেছেন যে রাজনৈতিক সমাধান চাই ভারত সরকারের সাথে কথা বলে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে। দেখুন, এই পাহাড়ের বিষয়টা, পাহাড় একসময় অশান্ত ছিল। পাহাড়কে যদি কেউ শান্ত করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ মানুন বা না মানুন, বাম জমানার শেষ দিকে যখন পাহাড় উত্তাল, সেই সময় থেকে বারবার পাহাড়ে গিয়ে, রেলমন্ত্রী হিসেবে গিয়ে, পরে মুখ্যমন্ত্রী হিসেবে গিয়ে, বারবার গিয়ে পাহাড়ে এই যে বন্ধ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ধর্মঘট, হিংসা, অচলাবস্থা, সেটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে হাসি মুখ দেখিয়েছেন। পাহাড় সচল হয়েছে, পর্যটকদের ঢল নেমেছে, ব্যবসা বাণিজ্য, হোটেল, দোকান, বাজার সমস্ত আবার চালু হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী প্রসেসটা মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফলে পাহাড়ের এবং তরাইয়ের উন্নয়নের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন সরকার বদল হয়েছে, তার নেতারা এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু তার সঙ্গে ইতিহাসে লেখা থাকবে অশান্ত পাহাড়কে শান্ত করেছেন, পর্যটকদের জন্য আবার অবারিত দ্বার করে দিয়েছেন, আবার পাহাড়ের মানুষকে বুঝতে সাহায্য করেছেন যে অর্থনীতি সচল রাখতে হবে, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়। যত ট্যুরিস্ট আসবে, সমস্ত রকম এমপ্লয়মেন্ট, ব্যবসা বাণিজ্য সব আবার চালু হয়ে গিয়েছে। পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ধরে বছর বছর গোর্খাল্যান্ড নামক একটা ইস্যু সামনে নিয়ে চলে আসা হয়, সমস্যার সমাধানে কি কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে ঝুলিয়ে রাখে? না, এটা আমরা তো সবসময় একেবারে অভিন্ন। পাহাড় থেকে সাগর বাংলা। পাহাড় যখন অশান্ত ছিল সিপিএম ট্যাকেল করতে পারেনি, কিন্তু পাহাড়কে শান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঐক্যবদ্ধ পাহাড়। কই তখন তো এইসব কথা আবার ওঠেনি। এই মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে বাংলা থেকে আলাদা করার জন্য এই গোর্খাল্যান্ড, অমুক তমুক এগুলোকে উস্কে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মনে করেন মানুষ আসলে উন্নয়ন চান। মানুষ যদি শান্তিতে থাকতে পারেন, এমপ্লয়মেন্ট থাকতে পারে, রোজগার থাকতে পারে, জীবনযাত্রার
কাঠামোটা মসৃণ থাকতে পারে, তাহলে মানুষ কখনো এটা ভাঙো, ওটা গড়ে দাও, ওখানে যাব, এগুলো করবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব সাকসেসফুলি পাহাড়কে শান্ত করেছেন। এখন আবার যদি নতুন করে এই গোর্খাল্যান্ড, বিভিন্ন পাহাড়ের মানুষের আবেগকে সম্মান দিয়ে উন্নয়নের মাধ্যমে যদি তাদের মনের খিদেকে মেটানো যায়, তাহলে পাহাড় শান্ত থাকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আর বিজেপি বা এই ধরনের কিছু শক্তি বারবার উস্কে দিয়েছে এই ভাঙনের ব্যাপারটা। আমি তো বলছি সিপিএম এর সময় আপনি সুভাষ ঘিসিং থেকে ধরুন না, জ্যোতিবাবুর জমানা সুভাষ ঘিসিং থেকে ধরুন, তো ওই সময় থেকে যদি ধরেন, তো তখন থেকে পাহাড় একটা সমস্যা, কখনো আলাদা রাজ্য, গোর্খাল্যান্ড, অমুক তমুক, এগুলো তো হয়েছে। এবার কিছু মানুষের আবেগ আছে, তারা তাদের কথা বলছেন। তার মূল কারণ ছিল পাহাড়ের মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি, পাহাড়ের মানুষের দাবি, পাহাড়ের মানুষের জীবনযাত্রা, এগুলোকে স্মুথ করা হয়নি, উন্নয়ন করা হয়নি। সিপিএম এর গোটা জমানায় পাহাড় অশান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর বারবার পাহাড়ে গিয়ে, পাহাড়ে উন্নয়ন করে মুখ্যমন্ত্রী হওয়ার পর গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মানুষকে এই আস্থা দিয়েছিলেন যে পাহাড়ে উন্নয়ন এবং অর্থনীতিটাকে সচল রাখা সম্ভব। তো বাকি সিপিএম, বিজেপি এগুলো ব্যর্থ হয়েছে। সিপিএম ব্যর্থ হয়েছিল, আর বিজেপি তো উস্কে দিয়েছে নানা রকম স্লোগানকে। সেই স্লোগানগুলোকে উস্কে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা এক ও অখণ্ড, পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে ঐতিহ্য, পাহাড়ের মানুষের যে একটা চিরাচরিত সুন্দর ঘরানা, সেগুলোকে সম্মান দিয়ে বাংলার মধ্যেই তাদের প্রাপ্য যে উন্নয়ন, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। স্বাস্থ্যসাথী নিয়ে প্রচুর অভিযোগ হচ্ছে, বলা হচ্ছে যে সেই সময়ের ক্ষেত্রে প্রপার ইনফ্রাস্ট্রাকচার রেডি করা ছিল না, যে হাসপাতালগুলোকে তালিকায় রাখা হয়েছিল তাদের গ্রেডেশন পদ্ধতিতে বদল করা হয়েছে, এমনকি বেসিক কোনো গাইডলাইন পর্যন্ত তৈরি করতে পারা যায়। দেখুন, স্বাস্থ্যসাথী একটা মডেল প্রকল্প, এখন তাকে দুম করে কালিমালিপ্ত করার চেষ্টা করে তো লাভ নেই। স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যাতে সব মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। এছাড়াও জেনেরিক ওষুধ, বিনামূল্যে চিকিৎসা, নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমি স্বাস্থ্যসাথীর কথা বলছি। এবার আপনারা ভালো করে একটুখানি দয়া করে এই বিষয়টা একটু গুরুত্ব দিন। ভোটের আগে কি বলা হয়েছিল? স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত। বারবার বিজেপি নেতারা এসে বলেছেন আয়ুষ্মান ভারত কেন করতে দিচ্ছে না। আজকে যখন বিজেপি সরকার, তখন বিধানসভায় লিখিতভাবে বলা হচ্ছে, পরবর্তীকালে সরকার বলছেন যে আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য নতুন একটা 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা করা হবে। একবার বলা হয়েছিল সিএম রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে, ওটা টেকনিক্যালি অবাস্তব। কারা কেন এসব লিখেছিলেন নিশ্চয় জানেন। এখন বলছেন আলাদা বিমার ব্যবস্থা করা হবে। তার মানে আমরা যেটা গোড়ার থেকে বলেছিলাম যে আয়ুষ্মান ভারত সবার জন্য নয়, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সবাই পাবেন না। বিজেপি ভোটের আগে বিভ্রান্ত করেছে। ভোটের আগে একবারও বলেনি যে আয়ুষ্মান ভারত সবার নয়। ভোটের পরে এসে বিজেপি বলছে যে আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য আমরা একটা আলাদা ব্যবস্থা করছি। আরে ভাই, তাই যদি করবে তাহলে তুমি স্বাস্থ্যসাথীটা সরালে কেন? স্বাস্থ্যসাথী তো সবার জন্য 5 লক্ষ টাকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। যদি আয়ুষ্মান ভারত তোমরা ইন্ট্রোডিউস করলে, তাহলে আয়ুষ্মান ভারত যারা পাবে না, এই কথাটা আসছে কোথা থেকে? তার মানে আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক, যে আয়ুষ্মান ভারত সবার জন্য ছিল না। এখন নতুন করে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা পর্যন্ত রাজ্যে একটা আলাদা স্বাস্থ্য বীমা আনছেন। কি দরকার? আরে স্বাস্থ্যসাথীটাই কন্টিনিউ করুন, মেনে নিন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মডেল তৈরি করে দিয়েছেন, মেনে নিতে কি অসুবিধা আছে? কেন মাঝখান থেকে মানুষকে বিপদে ফেলছেন? স্বাস্থ্যসাথী করাটা কিন্তু সহজ কাজ ছিল না।
স্বাস্থ্যসাথী মানে অনেক ঘুঘুর ভাষায় ঢিল মারা, অনেক রকম স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে অনেক ঘুঘুর ভাষার অসুবিধা হচ্ছিল, নানা রকম সুযোগ নিতে চাইছিল। রাজ্য সরকার কড়া হাতে সেগুলো মোকাবিলা করেছেন যাতে মানুষ চিকিৎসাটা পান। বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পেয়েছেন। তা এখন যেটা আয়ুষ্মান ভারত, আবার একটা রাজ্যের আলাদা বিমা, এই কনফিউশন কেন, কিসের জন্য? এগুলো তো জানাই ছিল। ভোটের আগে মানুষকে মিথ্যা বুঝিয়ে, বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে আজকে কেন এই অচল অবস্থাটা তৈরি করলো সরকার? প্রচুর মানুষ যেমন সুবিধাও পেয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যে ফাঁকগুলোর কথা বলা হচ্ছে সেটাকে দেখার মতো কাউকে পাওয়া যায়। যদি একটা নতুন জিনিস চালু হয়েছে, যে ফাঁকের অভিযোগ আসছে, অনেক ফাঁক আগের সরকারই ভরাট করেছেন, আবার যদি কোনো ফাঁক থেকে থাকে সেটা চলতি সরকার ভরাট করতে করতে এগোবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। একটা নতুন জিনিস চালু হয়েছে এবং সিস্টেমের বাইরে গিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষের স্বার্থে চালু হয়েছে, যেখানে ঘুঘুর বাসা যারা চালায় তাদের চক্রে গিয়ে ঢিল পড়ছে। তো বলে সেখানে নানা রকম ফাঁক তৈরির চেষ্টা হয়েছে, সেগুলো আগের সরকার রুখেছেন। তারপরেও যদি কেউ কিছু থাকে রুখে দিন, কিন্তু তার জন্য আয়ুষ্মান ভারতের নাম করে মানুষকে বিভ্রান্ত করে ভোট পেয়ে এখন বলছেন আয়ুষ্মান ভারত সবাই পাবে না, এখন বলছেন আবার নতুন বিমা। এর মানে কি? তাহলে স্বাস্থ্যসাথী থাকুক। ছাত্র আন্দোলন করতে গিয়ে যে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে ছাত্রছাত্রী, জানি আজকে সংসদ সেখানে ভোটান, তাদের জেপি নাড্ডা বলছেন যে ছাত্র আন্দোলন করতে গেলে একটু আধটু এসব সহ্য করতে হবে। আমরা যখন ছাত্র আন্দোলন করেছি আমরা না, বিজেপি ক্ষমতায় থাকলে ছাত্র আন্দোলনের ওপর লাঠিটা হচ্ছে একটু আধটু আন্দোলন করতে গেলে সহ্য করতে হবে। একটু আধটুটা কি? যে পরিমাণ দমন পীড়ন হয়েছে, ছর্রাগুলি ব্যবহার হয়েছে, যে পরিমাণে মারধর হয়েছে, সেটা একটু আধটু? আর বিজেপি ক্ষমতায় থাকলে একটু আধটু, আর অন্য সরকার থাকলে তখন বিজেপি প্ররোচনা দেবে, আর সেই সরকার যদি একান্ত বাধ্য হয়ে ভিড় সরাতে যায় তখন সেটা হয়ে যায় আপত্তির। যেভাবে নিট নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনে দমন পীড়ন করেছে, শুধু ছাত্রছাত্রী নয়, এটা শুধু জেপি নাড্ডা ছাত্রছাত্রী বলে গুলিয়ে দেবেন না। কৃষকরা ঢুকেছেন, তাদের উপর আপনারা লাঠিচার্জ করেছেন। সোনার মেয়েরা কুস্তিগির, তাদের উপর শ্লীলতাহানির অভিযোগ ছিল বিজেপির একজন সাংসদের বিরুদ্ধে, তারা উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, তাদের উপর পুলিশি নির্যাতন হয়েছে। আজকে ছাত্রদের উপর হচ্ছে। দিল্লিতে রাজধানীর বুকে যারাই গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলছেন রাজা তোর কাপড় কোথায়, তাদের উপরই পুলিশি নির্যাতন বিজেপি সরকার করছে। এখানে যারা গ্রেপ্তার হয়েছিল, যারা বলেছিলেন যে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে, 3 পুরুষ মনে রাখবে, তারা তো ভাবি যাবেন ছাড়া। না, এটা একটু অবাক হলাম। তার কারণ যারা গন্ডগোল করেছিল এখানে, এই যে সাংবাদিকদের মেরেছিল, খুব আপত্তিকর, আমরা কড়া নিন্দা করেছি। আরও যারা গন্ডগোল করেছিল, গন্ডগোল কেন করবে? তো সেদিন তো বহু জায়গায় ব্রেকিং দেখলাম, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হচ্ছে, বহু জায়গায় দেখলাম এমন কড়া ব্যবস্থা হবে যে তাদের প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আবার তারপর কাল দেখলাম তারা জামিনে ছাড়া পেয়ে গেল। এটা মেলাতে অসুবিধা হচ্ছে। যারা গন্ডগোল করেছে আর যারা আন্দোলন করেছে, দুটো তো তফাৎ। যদি কোনো সাংবাদিক, মহিলা সাংবাদিক, চিত্র সাংবাদিককে কুৎসিতভাবে কেউ আক্রমণ করে থাকে, সেটা তো আন্দোলনের মধ্যে পড়ছে না। তাহলে কি করে সবাই একসঙ্গে ছাড়া পেয়ে যায়? আচ্ছা, ওইগুলোর একজনও ভেতরে নেই তো বোধহয়, সবাইকে ছেড়ে দিয়ে। এক মিনিট। আচ্ছা দেখুন, গেছেন বিজেপি বিরোধী ভোট নিয়ে, এই যে আমাদের বাঞ্চ অফ বেইমানস যারা গেছেন, 20 জন সাংসদ বিজেপি বিরোধী ভোট নিয়ে গেছেন 5 বছরের জন্য, 29 অবধি ওনাদের মেয়াদ।
মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে ঘুরঘুর 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 আধিক্ষেতা এসব হতো। আর এখন মমতাদি ক্ষমতায় নেই, তো তাই জন্য তারা এখন বিজেপির কাছে ভালো সাজতে গেছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে মুগ্ধ। কে আবার বৃষ্টিতে খুব সুন্দর করে দেখলাম বৃষ্টি ফোঁটা হাতে ধরছে গো। তো এইসব ধরনের ঘটনা সব ঘটছে। তো অ্যাকচুয়ালি তো এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। কোন লজ্জায় বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতে গিয়ে বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে? এদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত বেঈমানির জন্য। অ্যান্টি ডিফেকশনে পড়ে গেছে অলরেডি। মুখে মিটিং করছে বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীকে দেখে হঠাৎ নাকি মুগ্ধ হয়ে যাচ্ছে। মিটিং করছে বিজেপি নেতার বাড়িতে, মুখে বলছে এনসিপিআইতে আছি, আর যখন বক্তৃতা হচ্ছে পার্লামেন্টে তখন লোকসভা টিভি লিখে দিচ্ছে তৃণমূল সাংসদ। এরা আছে কোথায়? গিরগিটি, বহুরূপী, বেঈমান। এরা কি? এরা কোন দলে আছে? কোথায় আছে এরা? এরা তৃণমূল। তাহলে স্পিকার ওখানে এআইটিসে লিখে দিচ্ছেন কেন? তাহলে লোকসভায় বক্তৃতার সময় তৃণমূলের পরিচয় ব্যবহার করছে কেন? এনআই ওই কি এনসিপিআই লিখুন। আবার যাবে বলছে বিজেপিতে, আর বিজেপি নিচ্ছে না। বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না। আর নিলে মানুষ আরো পরিষ্কার দেখতে পাবেন। তো মমতাদির সঙ্গে শুধু বেইমানি করছে না, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি করছে না, একজন ভোটার যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন তাই এরা সংসদে গেছে। রাজনীতি নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এদের এই আচরণ। বাঞ্চ অফ গদ্দার্স। কত বড় নির্লজ্জ হলে এই কাজ করতে পারে? এইখানে তৃণমূলের যখন প্রার্থী হয়ে গেছে মমতাদির পাশে, এদের সব দেখুন না, এদের গত এক মাস আগের এদের সমস্ত বিবৃতিগুলো দেখুন। মমতাদির পাশে ছবি। এদের জেতাবার জন্য মমতাদি এদের নির্বাচনী কেন্দ্রে গিয়ে প্রচার করেছে, ঘুরেছে। কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বেঈমান সুদীপ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই ছিল, ওই ছিল, সব ছিল। এরা হঠাৎ এখন নরেন্দ্র মোদীকে দেখে বলছে মুগ্ধ। কেউ না, আশ্রয় খুঁজছে, আশ্রয় খুঁজছে, প্রোটেকশন খুঁজছে তৃণমূল। আচ্ছা, ওরা কোন দলে? এনসিপিআই। তাহলে তলায় এনসিপিআই লেখা নেই কেন? কেন তৃণমূল লেখা আছে লোকসভা টিভিতে? ওরা মুখে বলছেন এনসিপিআইতে গেছি, তলায় লেখা তৃণমূল। তার মানে স্পিকার এখনো এনসিপিআই কে দেননি। তাই যদি হয় তাহলে তো অ্যান্টি ডিফেকশন অ্যাপ্লিকেবল। ওটা বিজেপির পায়ে ধরে, নরেন্দ্র মোদীর পায়ে ধরে বাঁচার চেষ্টা করছে এখন এই গদ্দারগুলো। স্বীকৃতি পায়নি কেন এখনো আছে? কেন এখনো আছে? স্পষ্ট ভায়োলেশন। অ্যান্টি ডিফেকশনে এই 20 জনের মেম্বারশিপ চলে যাওয়া উচিত। বিজেপি এদের বাঁচিয়ে রেখেছে এখনো। যারা বলেছে আমরা তৃণমূল ছেড়ে চলে গেছি, এনসিপিআইতে জয়েন করে গেছি, তারা কি করে এখনো টিভি, লোকসভা টিভিতে যেটা স্পিকার কন্ট্রোল করেন সেখানে কি করে তৃণমূল লেখা থাকে? তার মানে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি পায়নি। তাহলে কেন তাদের এখনো পর্যন্ত লোকসভা সাংসদ পদ যাবে না? নির্লজ্জ, বেহায়া। রাজ্যসভায় যারা বিদ্রোহ করেছে তাদের সঙ্গে আমাদের যুক্তির লড়াই আছে, কিন্তু তারা ইস্তফা দিয়ে দিয়েছিল। লোকসভার যদি দম থাকে ইস্তফা দিন না, লোকসভার মুরত থাকলে ইস্তফা দিন। আসুন এনসিপিআই বা বিজেপির হয়ে জিতে আসুন। আমাদের দল যদি খারাপ হয়, তৃণমূল যদি খারাপ হয়, আপনি কষ্ট করে আছেন কেন? তৃণমূল কর্মীরা মমতাদির ছবি সামনে রেখে আপনাদের এক একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে বেইমানি দেখার জন্য, বেইমানি দেখার জন্য। বাঞ্চ অফ বেইমানস। রণকৌশল তৈরি করতে 4 তারিখ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। একটা বৈঠকের কথা ছিল দিল্লিতে, মুখ্যমন্ত্রী যেতে পারেননি। আবার 4 তারিখ 4 আগস্ট দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই বৈঠক, রণকৌশল তৈরি হবে। রণকৌশলের কি আছে? এরা তো সবই বিজেপি বকলমে। মুখে এনসিপিআই বলুক বা এখানে যারা বালিশ বলুক,
আলটিমেটলি তো এগুলো বিজেপির দালালি করতে গেছে, বিজেপির দয়ায় এরা থেকে যাচ্ছে। ফলে রণকৌশলের আবার কি আছে? বিজেপির আশ্রয় নিয়ে জনপ্রতিনিধিত্ব, কেউ এমএলএ, কেউ এমপি, এগুলো বাঁচাবার চেষ্টা করছে। তৃণমূলের হয়ে জিতে বাঞ্চ অফ গদ্দার্স 20 জন সাংসদ তারা গেছেন ওখানে। তো ওখানে কি আছে? বাঞ্চ অফ গদ্দার্স ওখানে গেছেন, বিজেপির নেতাদের সঙ্গেই বৈঠক করে গেছেন। আবার বিজেপির নেতা, বাংলার মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গেই বসবে। নতুন কি আছে এর মধ্যে? নতুন কিচ্ছু নেই। মানুষের জন্য কাজের সঙ্গে কি সম্পর্ক? এমপির কাজ কি? এমপির কাজ কোনো বিরোধী বলে কোনো এমপি থাকবে না? এটা কোনো কাজের কথা হলো? যদি সৎ সাহস থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় সামনে গিয়ে দেখা করে প্রণাম করে বলে আসতে পারত। যদি সৎ সাহস থাকতো যে আমি কাজ করার জন্য যাচ্ছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আসতো, দিদি কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ, আপনারা আমাদের গোটা জীবনের পরিচয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এখন যাচ্ছি আরো কাজ করব বলে। মুখ দেখাবার নৈতিক সাহসটাও এদের নেই।